রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই বিশাল গাড়িবহর নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে যান সার্জিস আলম। বিশাল গাড়িবহর নিয়ে সার্জিসের সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবার সার্জিস আলমের বাসা থেকে 3 বস্তা টাকা পাওয়া গেছে। মানুষ বিশ্বাস করবে না, এটাই হচ্ছে রিয়েলিটি। এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। কখনো 2-3 হাজার টাকাও পাবেন না, আমার পকেটে মানি ব্যাগও নাই। আমরা ধারণা করছি এখানে হয়তো 15-20 কোটি টাকা কম হবে না। এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। যখন আমরা পুরোপুরি গণনা করা হবে তখন হয়তো সামারি আপনাদের দিতে পারবো। তো আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা অনেক দিন গোয়েন্দা নজর করে আমরা এটা রেজিস্টার করতে পেরেছি। উই গট দি মানি, আমরা সাকসেস পেয়েছি। রাতারাতি যেন টাকার কুমির বনেছেন এনসিপি নেতা সার্জিস আলম। অবশেষে শেষ রক্ষা আর হলো না তার। কিভাবে তিনি রাতারাতি এত কোটি টাকার পাহাড় বানালেন জানলে আপনিও অবাক হবেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই বিশাল গাড়িবহর নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে সুসজ্জিত 150 শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দেওয়ার ভিডিও বেশ ভাইরাল হলে সার্জিস আলমের রাতারাতি তার টাকার উৎস নিয়ে তখন জনমনে খুব সঞ্চার হয়েছিল। উঠেছিল তার বিরুদ্ধে নানান বড় বড় অভিযোগ। তবে সেটার আসল প্রমাণ পাওয়া যায়নি তখন। কিন্তু কোথায় আছে যা রোটে তাও কিছু গোটে। অবশেষে রেবের দীর্ঘদিনের অনুসন্ধানে এনসিপি নেতা সার্জিস আলমের বাসা থেকে 20 কোটি টাকার মতো 3 বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। রাতারাতি যেন টাকার কুমির বনেছেন এনসিপি নেতা সার্জিস আলম। অবশেষে শেষ রক্ষা আর হলো না তার। বিভিন্ন সূত্র থেকে উঠে এসেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনও চাঁদাবাজির টাকায় রাতারাতি টাকার কুমির বনেছেন তিনি। যদিও এটির ইনভেস্টিগেশন করা হচ্ছে, তাই বর্তমানে সার্জিস আলমের বিরুদ্ধে দেওয়া অভিযোগগুলো এখনো অস্পষ্ট রয়েছে। মানুষ বিশ্বাস করবে না, এটাই হচ্ছে রিয়েলিটি। এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। ওই সুইস ব্যাংকের টাকা বেশি জমা হয়েছে না, এই বছরের রেকর্ড না। যেখানে জিনিসপাতির দাম নিয়ে মানুষ আন্দোলন করে সেখানে সুইস ব্যাংকের রিজার্ভ পায় টাকার পাহাড়, অথচ এই রিক্সা লাগার পরনে কাপড় নাই। এটা কি ধরনের বিষয় আপনি বুঝছেন? আমরা কোন জায়গায় আছি? আর আমি বলবো যে ছেলেরা নবী উদীয়মান, তারা যুবক, তারা কম বেশি ভুল করতেই পারে। আর তাদের অর্থ আপনারা জানেন যে ঈদের পরের দিন তারা 13 লাখ টাকার বেশি উপহারই পাইছে। তাদের তো খরচ করার লোক নাই। যেখানে উপহার আসে ওই জায়গায় খরচ করার লোক কোথায় পাবে? এটা তো আমার কথা না, এটা পেপারে লেখা আছে যে 13 লাখ কত 68,000 বাবু দাদা। হ্যাঁ, 13,68,000 টাকা তারা উপহার হিসাবে পেয়েছেন। এটাই স্বাভাবিক। আর রাজনৈতিক দল হিসাবে তারা যে বেশি খরচ করবে এটা আমরা ওইভাবে বলবো না। খরচ কার পিছে করবে? এগুলো তো দেশবাসী, এই দেশেরই মানুষ। আর এটা 54 বছরের একটা রাস্তা, খরচ না করলে তো এদের পাশে কেউ লোক জমবে না। আজকে দেখলাম বিভিন্ন নেতারা, আমার যত রিক্সা চালক আছে না, এই বুড়াডেরি কিনা লিয়েছে মনে হয় 300-400 করিয়া। আর না, হ্যাঁ, পুরা এলাকা বইরা লাইছে। একটারে ধরলাম, কি খবর? কয় আমি ছাত্র। আমি কি তুই যে আমার বাপের বয়সী, তুই ছাত্র কেন? লড়াই করতে যে ধরনের অস্ত্রের দরকার সেটা তো ব্যবহার করবে তারা। এদেশের আন্দোলনে টাকার শক্তি, এদেশের আন্দোলনে পেশি শক্তি, এদেশের আন্দোলনের অস্ত্রের শক্তি, এদেশের আন্দোলনে তো এই যে জনদরদি তো নাই। এদেশে আছে হলো জনগণের সম্পদ দরদি, যা বিগত আমলে সেঞ্চুরি করছে। এতটাই আসলে রিক্সা লগর পরনে কাপড় নাই কে। আজকে পেপারে দেখলাম ওই নজরুল হামিদ টাকার পাহাড়, অথচ এই রিক্সা লগর পরনে কাপড় নাই। তো এটা এদেশে নবীন প্রবীণের লড়াই হবে। এক দল আরেক দলের দোষারোপ করবে। কেন আমাদের দেশে কোনো গণতন্ত্র হয় না, আমাদের দেশে হয় দোষারোপতন্ত্র। অমুকে বেশি টাকা খরচ করে কে, অমুকের বেশি লোককে, ওই জনসভা এত লোক আনছে কে, এটার মধ্যে রহস্য আছে। ওই রাস্তা দখল করছে, মানে এই গবেষণা। আমরা যে নিজ দিয়ে এই যে চিল্লাচিল্লি করতেছি রিক্সা চালক, এটা তো কেউ কয় না। জয়িয়া মানে নিচর দেহ পরে আসছিল, রাজনীতিবিদরা কই আসছিল ওদিন আমার মতো এক রিক্সা চালকের নিতে হয়েছে কেন? আজকে ওই নবীনদের বিরুদ্ধে যারা কথা বলে, আমি মনে করবো যে ওদের সঠিক চিন্তাটা মাথায় আনা উচিত এবং তাদেরকে একটা সুন্দর রাজনীতি করার একটা পরিবেশ দেওয়া উচিত। তারা আমাদের এই 11 মাস ধরে এই একটা ফেলে যাওয়া দেশকে মোটামুটি এই বাচ্চারা অভিভাবক হিসাবে যতটুকু নিয়ন্ত্রণ করছে, আমার মনে হয় প্রবীণ রাজনীতিকর হাতে ছেড়ে দিলে
ওই সুইস ব্যাংকের টাকা বেশি জমা হয়েছে না, এই বছরের রেকর্ড না, সুইস ব্যাংকে টাকা বেশি দেখছেন। এখানে যেখানে জিনিসপাতির দাম নিয়ে মানুষ আন্দোলন করে সেখানে সুইস ব্যাংকের রিজার্ভ বাড়ে। তখন নবীনরা এখন আগামীর চিন্তা করতেছে, তাদের বেশি দিন থাকতে হবে। আমি তো আমার জীবনের ভয় করি না। এখন যদি আমার উপরে মপ হয়, আপনারা কি ফিরাইতে পারবেন? মপের কোনো জব আছে নাকি? এই মপের জব একমাত্র ফরিদুল ইসলাম দিতে পারে। তার কারণ কি জানেন? দেশবাসীর জন্য কথা বললে যত মপ তৈরি হোক না কেন, চেহারা দেখলে সব জব হয়ে যাবো, ঠান্ডা হয়ে যাবে। কথা কি বুঝছেন না? রাজনীতিবিদরা একে অন্যকে দোষারোপ তৈরি করতেছে, একে অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছে। তারা দেশবাসীর দিকে ঝুঁকাচ্ছে না, তারা গণতন্ত্রের দিকে অগ্রসর না, তারা ভোটারদের মন পাওয়ার চিন্তা করতেছে না। তারা শুধু হ্যাঁ প্রতিপন্ন করার জন্য একটি দল আরেকটি দলকে আক্রমণ করে কথা বলছে। যদি এ ধরনের কথা এভাবে অব্যাহত থাকে, ভবিষ্যতে আমরা গণতন্ত্রের গই পাবো না, সংস্কারের হবে না, বৈষম্যকী জিনিস এই দেশ থেকে একদম শুরু হবে, কোনো ভালো জিনিসই এখানে পাওয়া যাবে। যখন গুলি খেয়ে আমার গাড়িতে আসতো, যখন পা ভেঙে যেত, যখন মাথা পেটে যেত, তখন তাদের আর্তনাদ আজ আমাকে এই কথা বলতে বলায় যে তোমার ছাড়া এটার কোনো উপায় নাই। ওদের আর্তনাদ আমার কানে আছে, আমার চোখে আছে টিয়ার গ্যাস, আমার কানে রবার বুলেটের শব্দ, সাউন্ড গ্রেনেডের শব্দ। আমি কান্নার আহাজারি। একজন অভিভাবক তার ছেলেকে দেখতে যাওয়ার আগে কি বলতো, দেখে আসার সময় কি বলতো, এটা আমি জানি, ওই ইফতেখার জামানরা জানে না, ওই প্যারিসে বসে থেকে আমাদের উপদেষ্টা জানে না। কিন্তু আজকে আমাকে ওখানে মূল্যায়ন করা হয় না। আজকে 11 মাস ধরে আমি একটা কথা বলতে আসছি, এই কথা তারা শুনতে চাচ্ছে না। না শুনে ওরা কি কোনো মীমাংসা আনতে পারছে? এই 11 মাসে যতগুলা গ্রেপ্তার হয়েছে তাতে কি সন্ত্রাসী কর্মকাণ্ড কমে গেছে? চুরি ছিনতাই কি থেমে গেছে? আরো ব্যাপক হয়েছে। আজকে আরেক নতুন খবর দেখলাম, এক থানায় অ্যাটাক করার জন্য আরেক থানার গেট আটকায় দিচ্ছে যাতে পুলিশ বাইরে যাইতে না পারে। এটা কি ধরনের বিষয় আপনি বুঝছেন? আমরা কোন জায়গায় আছি? হ্যাঁ, আমরা একে অন্যকে দোষারোপ করার সময় আছে এখন কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে সংস্কার করতে হবে, সবাই মিলে একসাথে বৈষম্য দূর করতে হবে। অথচ রিক্সা চালকদেরকে বাদ দিয়ে আর অবস্থানের বস্তায় না আমাদের ঘরে জমা করতেছে। আর ওই সংসদে বয়ে বয়ে একটা করে ঐক্যমত কমিশন তৈরি করছে। এই ঐক্যমত কমিশনের নানান ধরনের ঐক্যের মধ্যে এমন এক গ্যাঞ্জাম তৈরি করছে, 70টা অনুচ্ছেদের মধ্যে 60টাই কর্মী, 10টাই একমত। এই সাংবাদিক বিন্দু আপনাদের বললাম, ওই ঐক্যমত কমিশনকে আমার মতো রিক্সাওয়ালার চিন্তা ভাবনা নিয়ে বসছে নাকি? ওরা 70টা সংশোধন আনছে, 60টাই কর্মী, এটার মীমাংসা কিয়ামত পর্যন্ত। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।